আমরা অঙ্কটির ঘ প্রশ্ন দেখো, নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। আমরা নগদ প্রদান জাবেদা করার জন্য একটি ঘর করি। নগদ প্রদানের তারিখ, সেট নাম্বার আর হচ্ছে ডেবিট হিসাব খাত। অর্থাৎ এখানে নগদের যে বিপরীত একটি নাম থাকবে ডেবিটে, ওই নামগুলো আমরা এখানে লিখবো। এরপরে প্রথম তিনটি ঘর ডেবিট, অর্থাৎ সব আমরা যেহেতু এটি নগদ প্রদান, নগদ প্রদান মানে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাওয়া। যেই লেনদেনগুলোর দ্বারা আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে, সেগুলোই নগদ প্রদান জাবেদায় আমরা অন্তর্ভুক্ত করি। তো যেহেতু নগদ টাকা চলে যাবে, আমার সম্পদ কমে যাবে, অর্থাৎ নগদান হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ প্রাপ্ত বাটাও ক্রেডিট। তো নগদান ক্রেডিট, টাকা চলে যাবে। সবচেয়ে বেশি টাকা আমাদের ক্রয় ক্ষেত্রে যায়। যখন আমরা পণ্য ক্রয় করি আমাদের টাকা চলে যায়, এই জন্য ক্রয় হিসাব ডেবিট। এছাড়াও আমরা বাকিতে যদি পূর্বেই পণ্য ক্রয় করে সেই টাকা পরিশোধ করি, প্রদেয় হিসাব ডেবিট। এছাড়াও আমরা অন্যান্য খাতে টাকা ব্যয় করি বা পরিশোধ করি, তখন আমরা অন্যান্যের ঘরে লিখবো। তাহলে আমরা এখানে কি লিখবো? নগদ প্রদান জাবেদায় লিখবো শুধুমাত্র নগদ টাকা চলে যায় এমন লাইনগুলো বা এমন লেনদেনগুলো। তাহলে আমরা প্রথমে দেখি নগদের পণ্য বিক্রয়, এটার দ্বারা টাকা আসে, তাহলে এটা এখানে না। এরপর আসো নগদের পণ্য ক্রয়। যদি তুমি পণ্য ক্রয় করো নগদে, তোমার টাকা চলে যায়, এটা এখানে হবে। তার মানে 5 তারিখ, হ্যাঁ সরি 3 তারিখ। দেখো 3 তারিখ কি বলছে? নগদে পণ্য ক্রয়। তাহলে আমরা লিখবো ক্রয় হিসাব কত টাকা? 15,000 টাকা। তো এই 15,000 টাকা নগদের ঘরে একবার লিখতেই হবে। আরেকবার এইখানে যে নাম লিখবো, আমরা যে হিসাব লিখবো ওই হিসাবের ঘরে। তাহলে আমরা এখানে কি লিখছি? ক্রয়। এই ক্রয়ের ঘরে লিখবো আমরা 15,000 টাকা। এ হলো আমাদের 3 তারিখ। এরপরে 5 তারিখ বাকিতে দাঁড়ে পণ্য ক্রয়। এখানে টাকা যাবে না, যেহেতু দাঁড়ে পণ্য ক্রয় করছে, টাকা যাবে না। নগদে আসবাবপত্র ক্রয়, এক্ষেত্রে টাকা চলে গেছে, যেহেতু তুমি পণ্য ক্রয় করছো, সরি আসবাবপত্র ক্রয় করছো। আসবাবপত্র ক্রয় করলে তোমার টাকা চলে যায়, এটি হবে। তাহলে 8 তারিখ আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব কত টাকা? 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকা আমরা একবার নগদের ঘরে লিখবো। আরেকবার এই নামের কোনো ঘর আছে কিনা দেখবো। আসবাবপত্র আমাদের আছে, ক্রয়, প্রদেয়, অন্যান্য, অর্থাৎ আসবাবপত্রের কোনো ঘর থাকবে না, নাই। তাহলে আসবাবপত্রের টাকা হবে অন্যান্যের ঘরে, 10,000 টাকা অন্যান্যের ঘরে। এরপরে 8 তারিখের পরে 10 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা। আসলে ব্যাংকে জমা দিলে মনে হয় যে টাকা চলে গেছে, আসলে টাকাটা অন্য কারো কাছে যায় নাই। এই টাকাটা আমার কাছেই আছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণেই আছে। আমার ক্যাশ বাক্সের টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা হলো, ব্যাংক অ্যাকাউন্টে গেল, এক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষের কাছে চলে যায় নাই। আমরা এই ব্যাংকে জমাকে 2 গড়া বা 3 গড়ায় তখন অন্তর্ভুক্ত করি, কারণ তখন নগদের একটা ঘর থাকে, ব্যাংকের একটা ঘর থাকে। তাহলে নগদে কত টাকা এবং ব্যাংকে কত টাকা নির্ণয়, স্পেসিফিক ভাবে নির্ণয় করার জন্য তখন আমরা নগদের ব্যাংক জমা কন্টেন্ট হিসাবে লিখি। কিন্তু ব্যাংকে জমা দেওয়া হলো এবং ব্যাংক হতে অফিসের প্রয়োজনীয় উত্তোলন, এগুলো আমরা নগদ প্রাপ্তি অথবা নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত করি না। কারণ এইগুলা, এই লাইনগুলোর দ্বারা টাকা তৃতীয় কোনো পক্ষের কাছে চলে যায় না, অথবা তৃতীয় কোনো পক্ষ থেকে আমার কাছে আসে না। আমার টাকাগুলো আমার কাছেই থাকে। হয়তো ক্যাশের টাকাগুলো ব্যাংকে থাকে, অথবা ব্যাংকের টাকাগুলো ক্যাশ বাক্সে থাকে। তাহলে আমরা পরবর্তী লাইন দেখি, জামালের নিকট হতে পাওয়া গেল। তো পাওয়া গেলে আমার এখানে কাজ নাই, এটা হচ্ছে নগদ প্রদান। যেগুলো দেওয়া হলো সেগুলো হবে। কমিশন পাওয়া গেল, সেটিও হবে না।
কারণ পাওয়া গেল নগদ প্রাপ্তিতে। এরপর আসো, রহমান ট্রেডার্সকে তার 12,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 11,500 টাকা প্রদত্ত হলো। এই যে প্রদত্ত হলো মানে হচ্ছে দেওয়া হলো, এটি হবে। তাহলে এটি হচ্ছে 20 তারিখ। দেখো, এখন রহমান ট্রেডার্সকে তুমি পরিশোধ করছো, সে তোমার প্রদেয়, হ্যাঁ, পাওনাদার বা প্রদেয় হিসাব। হ্যাঁ, তাহলে খেয়াল করো, রহমান ট্রেডার্স হচ্ছে তোমার প্রদেয়। কত টাকা সে পাইতো তোমার কাছে 12,000 টাকা। অর্থাৎ তুমি তার কাছে 12,000 টাকা দেনা ছিলা। এখন খেয়াল করো, তুমি দিছো কত পাওনার, ট্রেডার্সকে তার পাওনার, হ্যাঁ, পূর্ণ নিষ্পত্তি দেয়। পূর্ণ নিষ্পত্তি মানে হচ্ছে দুইজন, যে একেবারে লেনদেনটি শেষ হয়ে যাবে, আমি কিছু টাকা কম দিব কিন্তু লেনদেনটি নিষ্পত্তি হবে, শেষ হয়ে যাবে। আর এই কমটুকুই হবে আমার বাটা বা ছাড়। তো এখানে খেয়াল করো, রহমান ট্রেডার্স আমাদের কাছে পাইতো কত, 12,000 টাকা। আমরা প্রদেয় হিসাবের করে 12,000 টাকা লিখলাম। এবার আমরা তিসি করে দেখো, পূর্ণ নিষ্পত্তিতে 11,500 টাকা প্রদত্ত হলো। তাহলে আমরা আমাদের নগদ টাকা কত টাকা গেল আমাদের কাছ থেকে? আমাদের কাছ থেকে গেল 11,500 টাকা। আমরা 11,500 টাকা নগদের করে লিখলাম, যেহেতু আমাদের পকেট থেকে 11,500 টাকা চলে গেল। কিন্তু সে তো আমার কাছে পাইতো কত? সে আমার কাছে পাইতো 12,000 টাকা। আমি এই 12,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 11,500 টাকা পরিশোধ করলাম। তাহলে আমি দিলাম কত টাকা? দেই নাই, আমি দেই নাই 500 টাকা। এটাই হচ্ছে বাটা। এই 500 টাকাই হলো বাটা বা ছাড়। এবার আসো, আসবাবপত্রের অবশ্যই এটি লেনদেন, অনগদ লেনদেন, এখানে আসবে না। 30 তারিখ কর্মচারীদের বেতন বাবদ 3,000 টাকা পরিশোধ করা হলো। যদি তুমি পরিশোধ করো, তোমার কাছ থেকে টাকা চলে যায়, তাহলে তুমি এখানে লিখতে পারো 30 তারিখ বেতন হিসাব। হ্যাঁ, বেতন হিসাব কত টাকা? 3,000 টাকা। একবার নগদের ঘরে, আরেকবার বেতন নামে এখানে কোনো ঘর থাকবে না, সেটি অন্যান্যের ঘরে আমাদেরকে লিখতে হবে। এই হলো আমাদের। এবার কাজ হচ্ছে যোগ বিয়োগ করে দেওয়া। অর্থাৎ এই যে প্রথম ঘরে আছে আমার 15,000 টাকা, পরের ঘরে অর্থাৎ প্রদেয় হিসাবের ঘরে 12,000 টাকা, আর অন্যান্যের ঘরে 13,000 টাকা। এছাড়াও বাটার ঘরে 500 টাকা, আর নগদের ঘরে 25, 35, 27, 39,500 টাকা। যদি আমরা একটু দেখি যে আমাদের এখানে 3টা ডেবিটের ঘর আছে আর 2টা ক্রেডিটের ঘর আছে, তাহলে এই 2টা ক্রেডিটের ঘরের মিলে 39,500 আর 500, অর্থাৎ এই ক্রেডিট পাশে আমাদের আছে 40,000 টাকা। আমরা দেখি ডেবিট পাশে যে 3টা ঘর, 15, 15 আর 12, 27, 27 আর 13, 40,000 টাকা। অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট আমাদের কি আছে? সমান আছে। এই হলো আমাদের গ প্রশ্নের উত্তর, অর্থাৎ নগদ প্রদান যাবে না।